সুপ্রিয় দর্শক, স্বাগত আনোয়ার ইস্পাত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব রানা প্লাজা ট্র্যাজেডি দিবস এবং নিউ মার্কেট এলাকায় সংঘটিত সংঘর্ষের পরবর্তী ঘটনা নিয়ে। এই জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতা জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, আরও আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে। আমি জনাব শরীফুজ্জামান শরীফ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথমেই আমরা একটু আলোচনা করতে চাই, আলোকপাত করতে চাই 2013 সালের এই দিনে প্রায় 9 বছর আগে সাভারে রানা প্লাজাটি, এই রানা প্লাজার যেই ধসে প্রায় 1135 জন মানুষ, 1135 জন শ্রমিক নিহত হয়েছিল। আমরা গভীর শ্রদ্ধা এবং জানাই সে সমস্ত নিহত শ্রমিকদের আত্মার প্রতি। এ বিষয়ে আপনার কাছ থেকে একটু শুনবো, তারপরে যাব নিউ মার্কেটের ঘটনা। আপনাকে ধন্যবাদ, অন্যদেরকে শুভেচ্ছা। রানা প্লাজায় যারা চাপা পড়ে মারা গিয়েছিল তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। রানা প্লাজা আমাদের বাংলাদেশের ইকোনমিকে নিয়ে আমরা যে গর্ব করি, ইকোনমি যে একটা শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়েছে বলি, এর বেসিক জায়গাটি যে কয়েকটি সেক্টরের উপরে ভিত্তি করে, তার একটা হচ্ছে পোশাক খাত, গার্মেন্টস। কিন্তু রানা প্লাজার দুর্ঘটনার ভেতর থেকে আমাদের চোখের সামনে ভেসে উঠেছিল যে এই গুরুত্বপূর্ণ সেক্টরটি কতটা অবহেলা এবং অনাদরে ছিল। যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে এবং বাংলাদেশের শিল্প খাতের দুর্ঘটনার মধ্যে সবথেকে ভয়াবহতম দুর্ঘটনা, যেখানে প্রায় 1200-র বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। সরকারি হিসেবে আমাদের হলো 1135 জন, 1000-এর উপরে মানুষ আহত হয়েছে অনেক। কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে 9 বছর অতিক্রান্ত হলেও এই ঘটনার সাথে যারা দায়ী, যাদের অবহেলার কারণে এরকমের একটি পরিস্থিতি তৈরি হলো, তাদেরকে আমরা আইনের মুখোমুখি, বিচারের মুখোমুখি নিয়ে আসতে পারলাম না। আসামি গ্রেপ্তার আছে। ঘটনার পরে 2টো মামলা হয়েছিল। একটা মামলা সম্ভবত মাস 3 আগে শুনানি শুরু হয়েছে এবং একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। হত্যা মামলাটির সাক্ষ্য হয়েছে মাত্র একজন, 594 জন সাক্ষী। ওইটাই বলছি আর কি। অর্থাৎ আমরা একটু সংক্ষিপ্ত করে অন্যদিকে যাব। সিরিয়াসনেসের জায়গাটি আমরা এখন পর্যন্ত এরকমের অসংখ্য উদাহরণ দেওয়া যায়। আমরা বিচারের প্রক্রিয়াটি শুরু করতে পারিনি, 9 বছর অতিক্রান্ত হয়েছে। কিন্তু আমরা মনে করি যে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সেকেন্ড জায়গাটা এবং শেষ জায়গাটা বলবো, রানা প্লাজার দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, আহত হয়েছিলেন, মৃত্যুবরণ করেছিলেন, তাদেরকে কিছু আর্থিক সহায়তা দেওয়ার একটি অঙ্গীকার ছিল, সেটিও আমরা যথাযথভাবে সম্পন্ন করতে পারিনি। মানুষ কিন্তু রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করেছে এবং রাষ্ট্রীয় যে ফান্ড 27 কোটি টাকা সেখানে মানুষের পক্ষ থেকে জমা হয়েছে। বলা হয়েছিল যে যাদের একটি অঙ্গহানি হয়েছে তারা 15 লক্ষ টাকা করে পাবেন, তারা 15 লক্ষ টাকা পাবেন। কিন্তু আমরা পরবর্তীকালে দেখেছি 2টি অঙ্গহানি যাদের হয়েছে 15 লক্ষ টাকা, একটি অঙ্গহানি তারা 12 লক্ষ টাকা করে পাবেন। সেই ক্ষতিপূরণটা আমরা দিতে পারিনি। অর্থাৎ 3টি জায়গায়, একটা জায়গা হচ্ছে এই সেক্টরের এর পরেও আরো অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে, আমরা নিরাপদ করতে পারিনি, বিচারের প্রক্রিয়া আমরা শুরু করতে পারিনি এবং আমরা তাদেরকে ক্ষতিপূরণ এখনো দিতে পারিনি। আমি মনে করি এই শ্রমিকদের প্রতি সম্মান জানানো, তাদের যে ত্যাগ, সেটি তো আমরা পূরণ করতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে একটা দায়িত্ব থাকে। সেই দায়িত্বটি হচ্ছে তাদের যে প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছিলাম, মিনিমাম প্রতিশ্রুতি পালন করার জন্য রাষ্ট্র এবং সরকারের উদ্যোগ গ্রহণ করাটাই জরুরি। 9 বছর অতিক্রান্ত হয়েছে, আমরা মনে করি কালকের থেকেই বাকি কাজগুলো শুরু করাটা দরকার। জি, আসবো আপনার কাছে। রফিক শিকদার, শুনতে চাই রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে আপনার কাছ থেকে। জি, আজকের এই দিনে আমি এনটিভির সামনে বসে যারা দেখছেন দেশ এবং প্রবাসী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি
আজ থেকে 9 বছর আগে ঐতিহ্যবাহী সাভারের সেই রানা প্লাজায় যারা আত্মহত্যা দিয়েছিলেন, শ্রমজীবী মানুষ, তারা প্রতিদিন কষ্ট করে জীবিকা নির্বাহ করে এবং দেশের রেমিটেন্সকে শক্তিশালী করে। যে গার্মেন্টস শিল্প, সেই শিল্পেরই এই শ্রমজীবী মানুষ সেদিন তারা একটি বিল্ডিং ধসে নিহত হয়েছিলেন এবং দীর্ঘ সময় কেউ কেউ ভিতরে ছিলেন, কিছু উদ্ধার হয়েছে। বিভিন্ন পত্রপত্রিকাতে আসছে প্রায় 1100 মতো শ্রমজীবী মানুষ সেদিন মারা গেছেন। আমরা তখন সরকার পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং বিভিন্ন সংস্থা থেকে শুনতে পেয়েছিলাম যে তাদের পরিবারকে ভর্তুকি দেবে, তাদের সাহায্য সহযোগিতা করবে, কিন্তু পরবর্তীতে দেখেছি এটা থেমে গেছে। কেউ কেউ পুরস্কৃত হয়েছে। পুরস্কৃত হয়েছে কেন? এটা কেউ কেউ কাজ করতে গিয়ে পুরস্কৃত হয়েছে, কেউ রানার প্লাজায় তাদেরকে আহতদেরকে সেবা দিতে গিয়ে পার্লামেন্টে গিয়েছে, মন্ত্রী হয়েছে, সেটা সত্য কাজ করেছে। কিন্তু আমি বলতে চাই যে যারা আত্মহত্যা দিল তাদের পরিবার কি হলো? তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বিএনপির কারা নাকি ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলে দিয়েছে, এরকম হাস্যকর ঘটনাও তখন আমরা শুনতে পেয়েছি। তারপরে তো আজকে 9 বছর পার হয়ে গেছে, সব তলিয়ে গেছে আর অনেকগুলো ঘটনার মধ্য দিয়ে। সরকারের অনেক ব্যর্থতা, অনেক নিষ্ঠুর এবং অনেক ন্যাক্কারজনক ঘটনার মধ্য দিয়ে একটার পর একটা রানা প্লাজার কথা মানুষ আজকে বলতে বসেছিল। আজকে আবার এই দিনে আমরা রানা প্লাজার সেই দিনটাকে সামনে নিয়ে আসলাম। সেই জন্য আপনাকেও ধন্যবাদ জানাই এই দিনটাকে স্মরণ করার জন্য। আসলে শ্রমজীবী মানুষরা প্রতিদিন কাজ করে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, কিন্তু আমরা যে এই যে দেশ স্বাধীন হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের জন্য, আমরা কি সেই অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি? শ্রমিকদের যে বেতন তাদেরকে আমরা সেভাবে দিতে পারছি? আজকে এই যে আপনার এই যে নিউ মার্কেটের যে ঘটনা, নিউ মার্কেট ঘটনা আমি আসবো আপনার কাছে, আসবো। আমি এটা একটু শেষ করি, তারপরে বলেন। জি জনাব মনির, আমি একটু শুনতে চাই। দুটো অভিযোগ এসছে, সরকারি দল হিসাবে এই অভিযোগের দায় আমি মনে করি আপনাদেরই, যদিও পুলিশ প্রশাসনের দায়িত্ব। যে 9 বছর পেরিয়ে গেছে, হত্যা মামলার সাক্ষী মাত্র একজন সাক্ষীর সাক্ষী নেওয়া মানে গেছে। আর যেভাবে আমাদের দেশে যেভাবে আহত নিহতদের যেভাবে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, কেন জানি ঘটনার পরপর যে আবেগ উচ্ছ্বাস ছিল তার সময়ের ব্যবধানে সেটি যেন হারিয়ে গেছে। জি ধন্যবাদ আপনাকে এবং আপনার টেলিভিশনের সকল দর্শকদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা, এবং আমার দুঃসহ আলোচক তাদেরকেও ঈদের পূর্বে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি এবং অগ্রিম ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। আর দেখুন, প্রথমত যে বিষয়টা আপনি বলেছেন, রানা প্লাজার যে ঘটনা ঘটেছে তার কারণে যারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে তাদের বিদাত্মার মাগফিরাত কামনা করছি, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। প্রথমত একটি অব্যবস্থাপনার মধ্য থেকে বিল্ডিংটা একটি অব্যবস্থাপনার মধ্যে গড়ে উঠেছিল এবং আমরা জানি ধ্বংসের মধ্য থেকেই সৃষ্টি হয়, এবং রানা প্লাজায় এই রকমের অব্যবস্থাপনা থাকার পরে পরবর্তীতে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিগুলো আপনার অত্যন্ত আধুনিকায়ন করা হয়েছে এবং সেটা বায়ারদের পক্ষ থেকেও দাবি ছিল এবং বাংলাদেশ সরকারও এই রকমের একটি প্রেশারের জায়গায় নিচে বোধহয় গার্মেন্টস ফ্যাক্টরিগুলো এখন অনেকটাই আধুনিকায়ন হয়েছে, অর্থাৎ ফ্যাক্টরিগুলোতে সমস্ত রকমের সুযোগ সুবিধা বিদ্যমান আছে, যারা শ্রমিক তাদের সন্তানরা যেন থাকতে পারে, বাচ্চারা, সেই ব্যবস্থাও করা হয়েছে, অর্থাৎ আগের চেয়ে অনেকটা এক্সিট রুট পর্যন্ত করা হয়েছে। তার মানে ওখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সময় সরকার বসেছিল না, সরকারের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে এবং যারা এই ঘটনার সাথে জড়িত বা যাদেরকে বলা হয়েছে তারা অনেকেই গ্রেপ্তারও হয়েছে, এটা আমরা জানি, বললে হবে না। এখন আমরা অনেকে মুখস্থ বেশ কিছু কথাবার্তা বলেই যে কিছু করে নাই, সরকারই করেছে, সরকারের সাথে সাথে গার্মেন্টসের সর্বোচ্চ যে সংস্থা তারাও করেছে, ব্যবসায়ীরা করেছে, সকলেই বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়েছে বিদায়ী আজকে তারা ভালোভাবেই আছেন। হয়তো বা অনেকের সমস্ত বাস্তবতা, বাংলাদেশের যে বিদ্যমান বাস্তবতা, সেই বাস্তবতায় আমরা যেটা ডিমান্ড করি সেই ডিমান্ডটা সবসময় ফুলফিল করা সম্ভব না, তবে অধিকাংশ জিনিসই করা হয়েছে। তবে আপনি যেটা আইনি প্রক্রিয়ার কথা বলছেন, সেটা বাংলাদেশের আইনি প্রক্রিয়াটা দীর্ঘদিন ধরে এত বেশি আইন অঙ্গনে এত বেশি জটলা আছে এবং অনেক সময় আপনার আইনের যে সঠিক দীর্ঘসূত্রিতা কাঞ্চন ভাই, একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে,
আমরা প্রায়শই বলি, বা আমার বন্ধু শরীফরা বিভিন্ন সময় টেলিভিশনে কমন একটা কথা, যেমন সাগরুনির কথা বলে, কখনো কখনো যে কোনো মামলার ঘটনার যদি আপনি এটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তো বিচারক ওই রায় দেবে, কখনো কখনো এই সাক্ষ্য প্রমাণের উপস্থিতিটা থাকে না বিদায় অনেক সময় আমরা সেই বিচারের ফলটা পাই না। তবে আমি বিশ্বাস করি যে কোনো রায়, এই আইনের শাসনের যে বাস্তবতা, এটা দীর্ঘদিন আমরা আইনের শাসন উপেক্ষিত ছিল এই বাংলাদেশে। ৭৫ পরবর্তী বাংলাদেশে আমরা যে আইনের শাসনের উপেক্ষা, জাতির পিতার হত্যার বিচার করা যাবে না এরকমের পরিস্থিতির মধ্যে থেকে দেশ গেছে। আজকের বাংলাদেশ সেই জায়গাটাই নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুদ্ধাপরাধের মতন একটি মহাযজ্ঞ, সেটারও বিচার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, কায়েম হয়েছে। আমি বিশ্বাস করি রানা প্লাজার সাথে যারা জড়িত আছে এবং যারা দোষী ব্যক্তি, তাদেরও বিচার হবে। একটু জানাব শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আরও একবার যাই এবং জানতে চাইব যে এই যে নিউ মার্কেটের ঘটনা, নিউ মার্কেটের প্রায় 2 দিন ব্যাপী এক ধরনের ছাত্র ব্যবসায়ীদের সংঘর্ষ হলো। পরবর্তীতে আমরা দেখলাম যে পত্রপত্রিকায় কিছু অস্ত্রধারীদের ছবি আসলো, কিন্তু গ্রেপ্তার হলো বিএনপি নেতা। কি বলবেন? গত কয়েকদিন ধরে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি এই পয়েন্টের শুরুতেই বলবো যে শিক্ষার্থীরা যেখান থেকে ঘটনার সূত্রপাত, বাংলাদেশের শিক্ষার্থীদের একসময় ঐতিহ্য ছিল যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তারা প্রথম প্রতিবাদ করত। টঙ্গীতে গুলি হলে, আদমজিতে গুলি হলে প্রথম মিছিলটি বেরোতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেই শিক্ষার্থীরা সেই জায়গায় এখন নেই। তারা নিউ মার্কেটের ব্যবসায়ীদের ক্যাচাল মেটানোর জন্য, অমুক জায়গায় শ্রমিকদের ক্যাচাল মেটানোর জন্য, এই জায়গাগুলোতে যে অন্যায় অবিচারগুলো আছে, যদি তার বিরুদ্ধে যদি শিক্ষার্থীরা রুখে দাঁড়ায়, আমি অ্যাপ্রিসিয়েট করব। কিন্তু আমি মনে করি যে শিক্ষার্থীদের দায়িত্ব ওইখানে যে এই যে গন্ডগোল, এইগুলো না মেটানোর জন্য তাদেরকে ডেকে নিয়ে যাওয়া। কিন্তু নিউ মার্কেটের ঘটনা কিন্তু দুই ব্যবসায়ীর মধ্যে থেকে সূত্রপাত, আমি সেটাই এর মধ্যে ছিলেন না, তাদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আপনাকে ডাক দিলেই আপনার যাওয়া উচিত না, এটি আমি মনে করি। কোন জায়গায় যেতে পারবেন, কোন জায়গায় যেতে পারবেন না, উচিত অনুচিত, এটি অন্তত একজন কলেজে পড়া শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পাশ করা একজন শিক্ষার্থীর তার বিবেকের কাছে জিজ্ঞেস করলে সেটি বোঝা যায়। কিন্তু আমরা ইতিমধ্যে যে কতগুলো ঘটনা দেখছি যে এই রকমের তারা স্বেচ্ছায় অনেক জায়গায় যায়, যেমন গতকালকে নিউ মার্কেটে 8টি পাঞ্জাবির যে ঘটনা, এগুলো মর্যাদা বৃদ্ধি করে না একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের। এই শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এবং বাইরে যারা আছেন তাদের উচিত হলো এই প্রতিষ্ঠানের পরিচয়কে ব্যবহার করে, এবং এখানে যারা থাকছেন, যারা পড়াশোনা করছেন, তারা এই রকমের কাজের সাথে যাতে যুক্ত না হতে পারে তার জন্য অ্যালার্ট থাকা, তার জন্য সতর্ক থাকা, এবং এরকমের ঘটনায় প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার মতন বিষয় হলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। নিউ মার্কেটের যে ঘটনাটি, এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, কিন্তু অনাকাঙ্ক্ষিত হলেও ঘটনা তো ঘটে গেছে। আমরা একটা বিষয়ে লক্ষ্য করেছি যে এই জায়গাটিতে আমার ধারণা প্রশাসনিক যে অ্যাকশনের যে প্রয়োজনীয়তাটা ছিল সেখানে কিছুটা ঘাটতি ছিল। সেটা তো অভিযোগ পুলিশের জায়গা, পুলিশ মানে নিষ্ক্রিয় ছিল অনেক। আমি ওই জায়গাটাই বলছি, এবং যতগুলো পক্ষ আছে, ব্যবসায়ী পক্ষের পক্ষ থেকে যে অভিযোগটি তোলা হয়েছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা একই অভিযোগ তুলছেন, এবং ঢাকা কলেজের শিক্ষা প্রতিষ্ঠান মানে কর্তৃপক্ষ তারা একই অভিযোগ তুলছেন। সুতরাং এই বিষয়টি মনিটর করা দরকার, এই বিষয়টি নজরদারিতে থাকা দরকার, এবং এটি খুঁজে বের করা দরকার যে কারো গাফিলতির কারণে এরকমের ঘটনা ঘটেছে কিনা। আমার মনে হয় যে এখানে একটি গাফিলতি ছিল। সেকেন্ড জায়গাটি হলো, এই রকমের ঘটনার প্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে জনপ্রতিনিধিরা এগিয়ে যান। তারা যেহেতু দুটো প্রতিষ্ঠানই তার একটি এলাকার মধ্যে, কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে এই সময়কালে ওই অঞ্চলের সংসদ সদস্য, মেয়র, কাউন্সিলর, তাদের কেউকে কোথাও দেখা যায়নি। সংসদ সদস্য বোধহয় ঢাকায় ছিলেন না, তিনি যদি ঢাকায় নাও থাকেন, এরকমের একটি পরিস্থিতিতে তার ঢাকার বাইরে থাকলে, এমনকি দেশের বাইরে থাকলেও তার আরো তো ছিলেন, আরো অন্যরা ছিলেন, ওয়ার্ড কমিশনার দলের বা রাজনৈতিক দলের, আওয়ামী লীগের নেতারা ছিলেন। সুতরাং আমরা এই জায়গায় রাজনৈতিক দলের একটা ব্যর্থতা। আপনি অন্যদের কথা বলতে পারেন, বাংলাদেশে আসলে আওয়ামী লীগ বলে কিছু নাই। এরকমের একটি ঘটনায় কেউ ওখানে যাবেন, ভূমিকা রাখবেন, সেই সুযোগটি নেই। এখন যেটি করার একটা সিমটম আমরা লক্ষ্য করছি, এই বিষয়টিকে পলিটিসাইজ করে ফেলা, রাজনীতিকরণ করা, ঘটনার দায় অন্যদের উপরে চাপিয়ে দেওয়া। ইতিমধ্যেই রামদাহাতে যাদেরকে আমরা দেখছি তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশিত হয়েছে। আমি আপনাকে আরেকটা কথা মনে করি দিয়ে শেষ করব। 2 বছর আগে আমাদের এখানে হেলমেট পরে প্রতিপক্ষকে পেটানো,
যাকে তাকে পেটানো, এরকমের একটি ইতিহাস কিন্তু এর আগেও আমরা দেখেছি। নিরাপদ সড়কের আন্দোলনের সময় সিটি কলেজের সামনে এলিফ্যান্ট রোডে সাংবাদিকদেরকে পেটানো হয়েছিল। সেই ঘটনার সাথে কিন্তু সরকারি দলের ছাত্র সংগঠন জড়িত ছিল। এবারও আমরা দেখছি নিউ মার্কেটে তারাই জড়িত। সুতরাং আমরা মনে করি এটিকে অন্যদের উপরে তদন্ত করে আপনি বের করেন, কারণ সম্পৃক্ততা থাকলে আপনি ধরেন, কিন্তু পাইকারি ভাবে আপনার প্রতিহিংসা যাতে অন্যের উপরে চরিতার্থ না করে। রফিক শিকদার একদম মানে টু দা পয়েন্টে যদি বলেন আপনি। আমি বলবো যে ঢাকা কলেজ বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, এটা কোনো ভুল নাই। এবং নিউ মার্কেট এটা আমাদের ঐতিহ্যবাহী একটা মার্কেট। এটার সাথে আসলে এই টুকটাক বিচ্ছিন্ন ছোটখাটো ঘটনা কিন্তু অনেক আগে থেকে হয়েছে, এটা নতুন না। ছাত্রদের সাথে, কর্মচারীদের, ব্যবসায়ীদের সাথে টুকটাক আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন আমরা দেখেছি ঢাকা কলেজের সাথে তাদের হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকা নিউ মার্কেটের কারোর সাথে কখনো এরকম হয় নাই, আমার মনে পড়ে মানে ব্যবসায়ীদের সাথে। কিন্তু আমার কথা হলো যে এই যে 18 তারিখে যে ঘটনাটা ঘটলো, এটা তো খুব ছোট্ট একটা তুচ্ছ ঘটনা ছিল। এই ঘটনাটা 18 তারিখে রাতে যদি আমরা না গিয়ে আমি বলছি আমার পরবর্তী ঘটনা যদি আমি সেটাই বলছি যে 18 তারিখে যে ঘটনাটা হলো, এই ঘটনাটা যদি তাৎক্ষণিকভাবে যদি প্রশাসন ধামাচাপা দিত, কিংবা এখনকার দায়িত্বশীল যারা আছে, কাউন্সিলর আছে, মেয়র আছে, এমপি আছে, ইভেন ঢাকা কলেজের যে শিক্ষামন্ত্রী আছেন আজকে, তিনি চাঁদপুর থেকে কথা বলছেন, দেখলাম টেলিভিশনে, তো যদি সবাই এগিয়ে আসতো তাহলে তো আমি মনে করি যে পরের দিন এরকম ঘটনা আরো 2.5 ঘন্টা 3 ঘন্টা গন্ডগোল হয় না। এবং এই 3 ঘন্টা যে গন্ডগোল হলো এই ছাত্রদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে, কর্মচারীদের মধ্যে, তাতে করে কি হলো, কাদের ক্ষতি হলো? আজকে আমাদের 2 জন শ্রমিক কর্মচারী তারা মারা গেল, তাদের সন্তানেরা বাবাকে হারা। এখন এই জন্য আমি বলবো যে আজকে এই যে দেখেন এটার প্রেক্ষিতে আবার মামলা হয়েছে, স্বাভাবিক মামলা হয়েছে। এখানে পুলিশ বাদী হয়ে 2টি মামলা করছে, তাদেরকে নাকি বাধা দিছে কাজে বাধা দিছে। এই বাধা দেওয়ার কারণে 24 জনের মামলা করছে, এবং 24 জনই আবার বিএনপি নেতা। এই 24 জনের মধ্যে একজন আবার লন্ডনে বর্তমানে অবস্থান করতেছে, এই লন্ডনে থেকে নাকি বাধা দিছে। তো এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা হলো যে যেটা দৃশ্যমান, যেখানে 1200 মতো আসামি করা হয়েছে অজ্ঞাত, সেটাতে আপনার এই পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং 200 লোকের মতো মামলা করেছে। সেটা হচ্ছে আমি কথা শেষ করি, আমি বলতেছি, সেটা হচ্ছে যে যারা আসামি মারা গেছে ভিকটিম, তাদের একজন বাবা, নাইদের বাবা আর মোরসালিনের ভাই মামলা করেছে। এখন তারা মামলা করেছে অজ্ঞাত নামায়। এখন আমি বলতে চাই যে যারা হেলমেট পরে এই নাইদকে কোপালো, হত্যা করলো, তাদেরকে গ্রেপ্তার করা হলো না। যারা মোরসালিনকে হত্যা করলো তাদেরকে গ্রেপ্তার করা হলো না। বাসায় অবস্থান করছে শুক্রবার দিন, 4 দিন পরে বাসায় অবস্থান করতেছে অ্যাডভোকেট সাহেব। তার দোকান কি তার দোকানে সে দোকানও চালায় না, সে দোকান ভাড়া দিয়ে দিছে, সে দোকানে আসেও না। সে তার বাসায় রমজানের দিন শুক্রবারে সে বিকেলে তার বাসা অবস্থান করতেছে, তাকে বাসা থেকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করে আবার 7 দিনের রিমান্ড চেয়ে 3 দিন রিমান্ড। আমার প্রশ্ন হলো যে সত্যটাকে আড়াল করার জন্য যদি ভিন্ন দিকে প্রবাহিত করা হয়, তাহলে সবসময় কিন্তু এরকম চাপাতি লীগ যারা ছিল অতীতে, হেলমেট বাহিনী ছিল, তারা কিন্তু সত্যিকার ভাবে তারা এইভাবে একটা ঘটনা ঘটে, তাহলে কিন্তু আসল রয়েছে। ঢাকা কলেজের বিষয়টা, আমি ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট ছাত্র ছিলাম, আমি ঢাকা কলেজ ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধি ছিলাম। ঢাকা কলেজে একাধিকবার এই রকমের পরিস্থিতি হয়েছে, এবং আপনারা যদি মনে করে থাকেন, আপনারা যদি খোলা চোখে এভাবে করে বলা হয়, এটা ভুল হবে, অন্যায় হবে। বরঞ্চ আমি যখন যে সময়ে ঢাকা কলেজ ছাত্র সংসদে ছিলাম, বড় একটি ছাত্র সংগঠন, আমাদের বন্ধুবর সংগঠন, তাদের নামে এই রকমের অভিযোগ ছিল, বিস্তর অভিযোগ ছিল ওই মার্কেট কেন্দ্রিক। আপনি যদি নিউ মার্কেট, কাউসিয়া, ধানমন্ডি হকার্সে যান, আপনি যদি ওখানে মাঠের থেকে রেজাল্ট নিয়ে আসেন, দেখতে পাবেন ওখানে জাতীয়তাবাদী ছাত্র দলের, আমি নাম বলেই বলতে পারবো, যদি বলে তাদেরকে ছোট করতে চাচ্ছি না, নিউ মার্কেটে একাধিক দোকান তাদের আছে। ওনাদের একজন নেতা মারা গেছেন, আমার সংসদের জিএস ছিলেন, তার ওখানে একাধিক দোকান আছে। অর্থাৎ ওই ঢাকা কলেজ থাকতেই পারে। আমি বলছি যে ওইখানকার যে বাস্তবতা, সেই বাস্তবতার কারণে এটা বিভিন্ন সময় ঘটে। তবে ঢাকা কলেজের ছাত্র এই যারা 100, আপনি যদি ঢাকা কলেজে 20,000 স্টুডেন্ট থাকে, 20,000 স্টুডেন্টের মধ্যে মনে করেন 20 জন স্টুডেন্টও এইরকম অপকর্মের সাথে জড়িত না, তার মানে আপনার এই ঘটনার সাথে যে বা যারা জড়িত। এখন প্রশ্নটা হলো, যে কথাটা শরীফ উপস্থাপন করলো এবং রফিক ভাই বললেন যে এখানে পলিটিসাইজ করা হলো। এখন আমার প্রশ্নটা হলো, যে 2 জন ব্যবসায়ী, এবং 2 জন ব্যবসায়ীর একজন ব্যবসায়ী বিএনপি, এবং সে যদি এই ঘটনার সাথে জড়িত থাকে, তাহলে বিএনপি করার কারণে যদি এই ঘটনা এত বড় রক্তক্ষয়ী সংঘর্ষ, নাহিদ মোরসালিন মারা গেল, তার পরিবার আজকে মানে বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, এখন এদের ঘটনার কারণে যদি
দুটো মানুষ প্রাণ যায়, সে কেন বিচারের মুখোমুখি হবে না? নামনি ভাই, এটা ঠিক আছে যে লোকমান গ্রেপ্তার হবে, কিন্তু অস্ত্র হাতে যাদের পরিচয় তারা কেন গ্রেপ্তার আমি আসছি? অস্ত্র হাতে যারা আছে, ইতিমধ্যেই বাংলাদেশের সরকারের প্রখ্যাত একজন মুক্তিযোদ্ধা, অত্যন্ত বিনয়ী এবং একজন চৌকস স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের, উনি ইতিমধ্যেই সিদ্ধান্ত দিয়েছেন যে বা যারা জড়িত তাদেরকে আইনের মুখোমুখি করা হবে। এবং হেলমেট বাহিনী, এটা খুব ভালো একটা গুজব ছড়িয়ে, আপনারা যদি দেখি হেলমেটের কথা বলেন তাহলে আমার একটা পুরনো কথা মনে পড়ে, যখন আমরা এই বাচ্চাদের একটা ইনোসেন্ট মুভমেন্ট ছিল, যে আমরা যে বলি যে গোলাপানিতে মাছ শিকার করা, এটার জন্য বিএনপি দায়ী। কিরকম দায়ী? আপনার যখন রাস্তা পরিষ্কারের জন্য সাধারণ ছাত্রছাত্রীরা সড়কে যে হত্যাকাণ্ড ঘটে, যা দুর্ঘটনা হয়, তার বিরুদ্ধে যখন মুভমেন্ট হয়েছিল, তখন আমির খসরু মাহমুদ ফোন করে বলেছিল না, ঢাকাকে অচল করে দাও এই সুযোগ নিয়ে। তার মতন কি? তার মানে এই রকমের কর্মকাণ্ডের মধ্যে বিএনপি প্রায়শই জড়িত। এ কারণ কি? রাজনৈতিক সংকট আছে। তারা রাজনৈতিক সংকট আছে, ইতিবাচক রাজনীতি করে বাংলাদেশে মানুষের মন জয় করতে পারতেছে না। তারা একটা নেতিবাচক প্রক্রিয়ার মধ্যে থেকে তার রাজনীতিটা প্রবাহিত করতে চায়। এটাই হলো সংকটের জায়গা। আমরা যদি একটু চোখ বিলাই, মাহমুদুর রহমান মান্না, সাদেক হোসেন খোকা সাহেব প্রয়াত মেয়র, তাকে ফোন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলতে হবে, অর্থাৎ ক্ষমতায় যেতে হলে তাদের লাশ ফেলতে হবে। তারপর আমি বলি, ঢাকা কলেজের যে ঘটনার সাথে যারা সেদিন গুলি করেছে, যারা ছোড়া গুলি করেছে, যারা আমার প্রিন্সিপালের সামনে রুমের সামনে যারা সেদিন গুলি করেছে, যে পুলিশ অফিসার অধ্যত্বপূর্ণ আচরণ করেছে, আমি আগেও বলেছি, আপনার টেলিভিশনেও বলছি, তাদেরকে অবশ্যই বিভাগীয় তদন্ত হওয়া উচিত, কারা কারা এর সাথে জড়িত। অন দ্য আদার হ্যান্ড, বিএনপির যারা জড়িত, আওয়ামী লীগেরও যদি কেউ জড়িত থাকে, অবশ্যই সেই বিচারের আওতায় আসবে। কিন্তু বিএনপি করে একটি রাজনৈতিক দল, সে অন্যায় করে করতে পারবে না, বিএনপির নেতারা বা বাম নেতারা তার পক্ষ অবস্থান নেবে, সে মুক্তি পাবে, এটারও কোনো ভাবার কারণ নাই। জি, বাংলাদেশের যে কয়েকজন জনবান্ধব রাজনৈতিক নেতা আছে তার একজন উনি পরপর 3 বার ওই নির্বাচনে সেটা ঠিক আছে, কিন্তু ঘটনার সময় তো কখনোই ঘটনায় উনি এই ঘটনা কখনোই ঘটে না। উনি যখন এমপি ছিলেন এবং উনি যখন এই ঘটনা ঘটছে তখন কিন্তু উনি বাংলাদেশে ছিলেন না। আমার প্রশ্নটা হলো, স্থানীয় সংসদ সদস্য উনি কেন গেলেন না? না, ঠিক আছে, যে উনি মেয়র সাহেব নাই, স্থানীয় সংসদ সদস্য আছে, আপনার দলের ওয়ার্ড কমিশনার, স্থানীয়, এটা একটা সংকট। এটা আমি বলছি, রাজনীতিতে এখন দেখেন কি, আমি খুব দুঃখজনক হলো সত্য, আমরা কেমন যেন আমরা মানে পিপলস লিডারের অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এটা একটা বড় সংকট। আমি মনে করি আমাদের এই সংকটকে উত্তরণের জন্য যারা রাজনীতিতে কমিটেড, তাদেরকে রাজনীতিতে ক্ষমতায় আনতে হবে। আপনার আমাদের এখানে সোচ্চার হতে হবে, আপনি একজন সাংবাদিক হিসেবে সোচ্চার হতে হবে, আমরা যারা ছাত্র আন্দোলনের তৈরি, আমাদেরকে সোচ্চার হতে হবে এই জায়গাটায়, যে আসলে কারা দেশকে নেতৃত্ব দেবে। নেতৃত্ব কি শফিউল ইসলাম মহিউদ্দিনের মতন ব্যবসায়ীরা দেবে, না রাজনৈতিক কর্মীটা দেবে? এই জায়গাটা আমাদের একটি বড় কাজের একটা জায়গা। শেষ পার্টে আছি, জনাব শরীফুজ্জামান শরীফ, একটু শুনি সংক্ষেপে যদি বলেন। সংক্ষেপে, গতকালকে আমরা একটি মানববন্ধন করেছি শাহবাগে, যে 2 জন শ্রমিক নিহত হয়েছে, তাদের তো আসলে ক্ষতিপূরণ দেওয়া যাবে না, তার পরিবারটি খুবই বিপদে আছে, তাদেরকে সরকার যাতে আর্থিক সহায়তা করে। আমরা এই কথাগুলো বলবো, আমরা এই ঘটনার নিরপেক্ষ বিচার চাইব এবং আমরা মনে করি বিচার আমরা কিভাবে চাইব? যাদের অস্ত্র হাতে আজকে ছবি চেপেছে, অবশ্যই, মানে তারা তো গ্রেফতার হয়নি। আমাদের যারা প্রকৃত ঘটনার সাথে প্রকৃত অভিযুক্ত যারা, তাদেরকে গ্রেফতার করা হবে, তাদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না। 2 বছর আগের যে উদাহরণটি আমি বলেছিলাম, সাংবাদিকদেরকে পেটানো, নিরাপদ সড়কের আন্দোলনে একই কায়দায় হেলমেট পরে, এবং সেই ছবিগুলো আছে, তার সাথে পুলিশ ছিল, ওইখানকার আওয়ামী লীগের নেতা। আপনি একটু যদি আমাকে জাস্ট 30 সেকেন্ড সময় দেন, আমি মনির ভাইকে পেয়েছি, এই কথা একটু শুনে আসি। সাংবাদিক বেশ কয়েকজন আহত হলো 2 বছর আগে কোটা বিরোধী আন্দোলনে, কিন্তু তারপরে অন্যান্য ঘটনা তো আছেই। এই তারদের কিন্তু আমরা এখন পর্যন্ত গ্রেপ্তার হতে দেখলাম না। আমি একটা জিনিস আমি বারবার যে জিনিসটা বলি, আমি কিন্তু বলছি না কাঞ্চন ভাই আমি শতভাগ সফলতার সাথে, কোথাও যে ত্রুটি নেই, কোথাও যে বিচ্যুতি নেই, সেটা ঠিক নয়। তবে বাংলাদেশের বড় একটি সংকট আছে। বড় সংকটটি হলো একটি সংশোধিত পদ্ধতির সরকার ব্যবস্থাপনায় সরকার দলের পাশাপাশি একটি ইতিবাচক গণতান্ত্রিক রাজনৈতিক দলের উপস্থিতি খুবই জরুরি। গত 5-7 বছরে বাংলাদেশের রাজনীতিতে বিদ্যমান একটি শক্তিশালী বিরোধী দলের অনুপস্থিতি আছে। কারণ বিরোধী দল যখন আপনাকে
যে কোনো বিষয় আপনি অ্যাঙ্কর হিসেবে যখন আমার ত্রুটিটা তুলে ধরবেন তখন কিন্তু আমি জবাবদিহি করতে বাধ্য। কিন্তু বাংলাদেশে গত 7 বছরে এই রকমের একটি শক্তিশালী কোনো বিরোধী দল না থাকার কারণে যেটা সরকারকে প্রেসার করবে, সরকার মানে সরকারের না থাকার পিছনে সরকারের দলেরও তো একটা ভূমিকা থাকতে হবে। আমি আসছি সেখানে। আমি একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতায় আপনাকে আমাকে প্রেসারের মধ্য থেকেই অনেক কাজ করতে হবে। এখানে আমি ওই জায়গাটায় পৌঁছাতে পারিনি, আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হতে পারিনি। আমি আমার ওই জায়গাটায় বলতে চাই যে এই ঘটনাগুলো এর আগে যে রানা প্লাজার যেটা বললাম, মনির ভাই বললেন যে সাক্ষ্য ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপনি তো শুরুই করেন নাই। আমরা আপত্তি করছিলাম, শুরু হয়েছে না হত্যা মামলার একটি মামলার বিচার একেবারে শেষ, আরেকটু হত্যা মামলার বিচার সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গেছে, বিচার প্রমাণ হয়ে গেছে। প্রমাণের কথা বলছি যে তথ্য প্রমাণ পাওয়া যায় না, সাক্ষী দিতে আসে না, কিন্তু সাক্ষী একজন দিয়েছে 594 জন সাক্ষী, মাত্র একজন। অর্থাৎ আমাদের এখানে আইনের প্রয়োগের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আইনের শাসনের বদলে শাসকের আইন, আপনি চুজ অ্যান্ড পিক, এই পলিসি নিয়ে আমরা বিচার কাজগুলো করছি। এবং আমাদের এখানে কিন্তু উদাহরণ আছে 18-19 দিনের মধ্যে অনেক মানে আলোচিত ঘটনার বিচার করার উদাহরণ আছে, কিন্তু এই ঘটনাগুলোর বিচার কেন হবে না? তার মানে হচ্ছে আপনি চাইছেন না, আপনি তো পারেন, আপনার ক্যাপাসিটি আছে, আপনি সেটা উদাহরণ হিসেবে দেখিয়েছেন। এখানে আপনি করছেন না কেন? আপনি চাইছেন না, সেই কারণে করছেন না। আমরা ঢাকা কলেজ নিউ মার্কেটের এই যে জায়গাটিতে, আমি শেষ করে দেবো, এই জায়গাটিতে আমরা মনে করি যে ঘটনা যেটি ঘটেছে এটি নিয়ন্ত্রণ করার অথরিটি যারা, তারা তাদের যথাযথ দায়িত্ব পালন করেনি। নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি তারা দায়িত্ব পালন করেনি। সেখানকার পলিটিশিয়ান যারা, সোকল্ড জনপ্রতিনিধি যারা, আপনি এই ফিডব্যাকটা তো পাবেন। যিনি ওখানকার এমপি, তিনি তো ভোটে নির্বাচিত না, তিনি মনোনীত, তিনি দায়িত্ব পেয়েছেন। আপনি প্রশাসক হিসাবে নিয়োগ না দিয়ে এমপি হিসাবে নিয়োগ দিয়েছেন। সুতরাং তার রেসপন্সিবিলিটি দলের কাছে। যদিও এরকমের বড় ব্যবসায়ীদেরকে দলও এখন জানতে চায় না, কারণ যেহেতু তার সব থেকে বড় শক্তি হচ্ছে টাকা। আমি মনে করি আওয়ামী লীগের একজন নেতা বসে আছেন, তাদের দলের স্বার্থেই এই ধরনের সকল জনপ্রতিনিধি যারা জনগণের ধার কাছে যেতে চান না, এদেরকে এই জায়গা থেকে বিদায় করেন, রাজনীতির মাঠ থেকে তাদেরকে সরিয়ে দেন। না, মনির ভাই স্বীকার করছেন শেষ পর্যন্ত যে আসলে একটা সংকটকাল আমরা অতিক্রম করছি, এবং গত 7 বছর নয়, এটা কিন্তু না, এটা একটা রাজনৈতিক সংকট, একটা রাজনৈতিক সংকট, শাসন ব্যবস্থার সংকট, সরকার পরিচালনার সংকট, সকলভাবেই একটা সংকট কিন্তু চলতেছে, এটা সত্য। আজকে দ্রব্যমূল্যের এত দাম বেড়ে গেছে, সরকার কিন্তু এই আড়াল করার জন্যই এখন এই নিউ মার্কেট নিয়ে আছে। আমি বলবো যে নিউ মার্কেটের এই শুরুটা কিন্তু বন্ধ করতে পারতো সরকারের প্রশাসনের লোকেরা। পুলিশ বাহিনী কি করেছে? পুলিশ বাহিনী বলতেছে তাদের কাজে বাধা দিয়েছে। বাধা যদি দিয়ে থাকে তাহলে তো 1200 লোকের নামে মামলা হয়েছে, 1200 লোকে বাধা দিয়েছে, পুলিশের কথা শুনে নাই। 1200 লোকের নামে মামলা না হইয়া বিএনপি 24 জনের নামে মামলা হয়েছে। তার মানে কি, গন্ডগোল হলেই সেখানে যারা প্রকৃত দোষী তাদেরকে উদ্ঘাটন না করে বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সেই জন্য আমি বলবো যে একটি অনির্বাচিত সরকার, ভোটারবিহীন সরকার, এগুলি তাদের কাজ থাকে। এবং যেটা শরীফ ভাই বলেছেন যে আমরা দেখেছি যেখানে সেখানে কাউন্সিলর আছে, এরা তো নির্বাচিত না, এমপি নির্বাচিত না, সে কারণে তারা ছুটে যায় নাই, তাদের দায়িত্ব নেই, তাদের জনগণের জন্য মায়া মমতা নেই। তারা পার্লামেন্টের মেম্বার হয়েছে, মনে হয় যে দল থেকে তাদেরকে নমিনেশন দিয়েছে, তারা এমপি হয়েছে, জনগণের কাছে কিন্তু দায় নাই। সেই জন্য আজকে দেখেন যে এই যে ইয়া সাহেব, লোকমান সাহেব, ওনার তো ওখানে দোকান আছে, দোকানের মালিক। আজকে আমাদের ওখানে যারা ঢাকা কলেজে পড়াশোনা করেছে অতীতে, না আমি বলতেছি অনেকেই হয়তো বা ব্যবসায়ী আছে, দোষ নাই, কিন্তু আজকে যে মনির ভাই বললেন যে ছাত্রদলের ছেলেরা চাঁদাবাজি করেছে বা করেছে, ছাত্রলীগের তো চাঁদাবাজির ঘটনা অনেক বেশি আছে। ছাত্রলীগের নেতাদের কাছে 1000 কোটি টাকা পাওয়া যায়, একটা ওয়ার্ড কাউন্সিলের দলের মধ্যে আপনার 1000 কোটি টাকা পাওয়া যায়। আমি বলবো যে আজকে সরকারের এই ক্যাসিনো কেলেঙ্কারি, রানা প্লাজারের দুর্ঘটনা, একটার পর একটা ঘটতে ঘটতে সময় থাকবে না। আজকে যে পরিস্থিতি হয়েছে, দ্রব্যমূল্য ঢাকা কলেজ, না আমি বলতেছি যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ করতে হবে। আমি যদি প্রশ্ন করি, জাতীয় ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। জাতীয় সংকট মোকাবেলা করতে হলে জাতীয় ঐক্য লাগবে, এবং নির্দলীয় নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন ছাড়া, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই সংকটকে আমি বলবো ভবিষ্যতে যেন এরকম ঘটনা না ঘটে, ঢাকা কলেজ নিউ মার্কেটের এরকম ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, এবং কিভাবে পরিচালনা করলে, কি কারণ, কিভাবে একাডেমিক ডিসকাশন করলে, কিভাবে বসলে ভবিষ্যতে আর এরকম সংকট তৈরি হবে না, সেই কাজগুলো আমাদের। আমি ঢাকা কলেজ, আজকে আপনি আরেকটা কথা বলি, আজকে আপনাকে সময় একদমই ঢাকা কলেজের যে বাস্তবতা, সেই বাস্তবতায় কয়েকটা ব্যর্থতা আছে। একটি ব্যর্থতা হলো
ব্যবসায়িক যে নির্বাচিত প্রতিনিধি ছিল, ঢাকা কলেজের প্রশাসন, এবং আর একটা সংকটের জায়গা যেটা আমি মনে করি সেটা হলো ছাত্রলীগ ছাত্রদল কোনো কলেজ কমিটিও নেই, এবং সংসদ ছাত্র সংসদ যে ছাত্র সংসদ থেকে আমি নিজে সৃষ্টি সেটারও একটি অনুপস্থিতি আছে, এবং স্থানীয় সংসদ সদস্য হিসেবে যার ব্যর্থতা সেটা আমি নিজেই স্বীকার করলাম। এখন প্রশ্নটা হলো, গদবাঁধা বিএনপির যারা নেতা যখন মাইকটা দেন তখন এমনভাবে বলে যে ওনারা দুধের দোয়া। বাংলাদেশের রাজনীতিতে আমি এই ঢাকার শহরে 32 বছরের উপরে রাজনীতি করি, ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, এই যে অনিয়মগুলো আমি একটু বলি, চোখে লেগেছে এরকম যে এই মামলায় 24 জন আসামি করলো, নাম উল্লেখ করে সব বিএনপির নেতা এবং কর্মী, আর অ্যারেস্ট হইলো যে একজন ব্যক্তি, সে হলো বিএনপির নেতা, অথচ চাকু হাতে। আমি এখনো আপনাকে মেক শিওর করছি যে বা যারা এই ঘটনার সাথে জড়িত সকলে বিচারের মুখোমুখি হবে। এই যে বলে যে বিচার হয় না, বিচারিক প্রক্রিয়া নিয়ে যে আমরা অনীহা প্রকাশ করি, আমরা কেন করি? আমরা এই পাশের নারায়ণগঞ্জে যখন 7 মার্ডার হয়েছিল তখনও বিএনপির নেতারা এসে, রমজানের মাসে, কথা আমি খুব বেশি বাড়াতে চাইনি, 7 মার্ডার যখন হয়েছিল তখন বলেছিল মোফাজ্জল হোসেন চৌধুরী মেয়ের জামাতা, বিচার হবে না। নাও হি ইজ ইন জেল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে যে অন্যায় করে, যে অপরাধ করে, তার বিচারের মুখোমুখি হয়, সে আওয়ামী লীগের এমপি হোক, মন্ত্রী হোক, যেই হোক। অতএব বিএনপির শাসনামল 2004 সালের যে 21 আগস্ট গ্রেট হামলা ঘটিয়েছে, তারপরও বিএনপির নেতারা আমাদের সাথে টেলিভিশনে কথা বলে সুযোগ পায়, শান্তিপূর্ণ পরিবেশে সহাবস্থান, এটা বাংলাদেশে আমরা দিতে পারছি, ওনারা দিতে পারেন নাই। আসুন, বাংলাদেশকে যদি বিনির্মাণ করতে হয় তাহলে ইতিবাচক রাজনীতি করতে হবে। ইতিবাচক রাজনীতি করার জন্য ইতিবাচক নেতৃত্ব সামনে নিয়ে আছেন। ওই যে আপনার ইংল্যান্ডের টেমস নদী থেকে এদেশের পরিবর্তন ঘটবে। একদমই সময় নাই আমার হাতে, একদমই সময় নাই। আর একটু আলোচনা করতে পারলে, সুযোগ হলো, সময় দিতে পারলে ভালো লাগতো, কিন্তু আসলে সময় নেই। জনাব শরীফুজ্জামান শরীফ, অ্যাডভোকেট রফিক সিকদার এবং জনাব মনিরুজ্জামান মনির, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।